জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে হেনস্থার অভিযোগ উঠেছে। গতকাল রাতে কিন্তু লালখান বাজার থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এবং গতকাল ঢাকা থেকে যখন 10টা 20-এর ফ্লাইটে এসে এয়ারপোর্টে নামে, এরপর সিএনজি যোগে কিন্তু বাসায় আসছিল এবং ঠিক লালখান বাজার আসার পরে একজন পুলিশের পোশাক পরিহিত এবং আরেকজন সিভিল ড্রেসে নাইমের ব্যাগ চেক করে এবং অতর্কিত নাইমের উপর হামলা করে এবং তার কলার চেপে ধরে এবং তাকে লাঠি দিয়ে মারধরের কিন্তু অভিযোগ উঠেছে। আসলে এই ঘটনার পর আমরা এখন নাইমের বাসায় অবস্থান করছি, বদ্দারহাট এলাকায় নাইমের যে বাসা রয়েছে চাঁদগাঁও এলাকার। এবং সেই বাসায় আসার পর আমরা দেখছি নাইমের যে বড় ভাই, নাইমের যে বাবা, সবাই কিন্তু এবং পরিবারের সদস্যরা এবং কোঅপের পক্ষ থেকে যারা এসেছে সবাই কিন্তু উদ্বিগ্ন এই ঘটনা নিয়ে। আমরা আসলে জানতে চাই, আমার পাশে নাইমের ভাই অবস্থান করছেন, আসলে কি ঘটেছিল সেই বিষয়টি একটু নাইমের ভাইয়ের মুখ থেকে জানতে চাই। কালকে রাতে কি ঘটেছিল ক্রিকেটার নাইমের সাথে? কালকে রাতে নাইম যখন কালকে প্রিমিয়ার লিগ খেলা ছিল, প্রিমিয়ার লিগ খেলা ও প্রাইম মেকার হয়ে খেলতেছিল। ওটা শেষ করে ও এয়ারপোর্ট হয়ে যখন বাসায় আসার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তখন আপনার লালখান বাজার এই চেকপোস্ট করে আপনার পুলিশের সিঙ্গেল দিছে, ও সিঙ্গেলে দাঁড়াবার পর ও বের হওয়ার পর ওনার পরিচয় দেয়। পরিচয় দেওয়ার পর পুলিশ বলতে যাচ্ছে ওই স্বর্ণ চোরাকার বাড়ি একটা ইনফরমেশন ওনার কাছে আছে। ও বলছে সমস্যা নাই, আপনি আমার চেক করেন। ওটা চেক বলার পর ও মনে করছে ওই চেক করার জন্য ওনারা করতেছে। এক পর্যায়ে কী করছে, পুলিশে ওনার ওই গলা চিপে ধরছে, গলা চিপে সিএনজিতে ঢুকাবার চেষ্টা করছে। আর একটা আননোন পার্সন যেটা পুলিশের সাথে ছিল, ওইটা পুলিশের সামনে ওর বডিতে মারছে। মারার পর ওর এখানে কাঁধায় মারছে, এই কোমরে মারছে, পায়ে মারছে। তাহলে আপনার একটা অন দ্য ডিউটি পুলিশের সামনে আর একটা আননোন পার্সন ওর গায়ে হাত দিছে এবং ও ওখানে পাবলিককে পরিচয় দিচ্ছে ও ডিবি। তাহলে পাবলিককে পরিচয় দিচ্ছে ডিবি, পুলিশের সামনে ডিবি পরিচয় দিচ্ছে। এই যে পার্সনের কাছে আপনার কোনো এই পরিচয়পত্র নাই ডিবির। কি মনে হয় কি কারণে এই ঘটনাটি ঘটতে পারে? এটা কি শুধু নিছক একটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো বিষয় থাকতে পারে? বা থানায় নিয়ে যাওয়ার পরে ওসি কি কথা বলেছে একটু এই বিষয়টা জানতে চাই। ওসি স্যারে বলছে আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নাই। আমার কাছে কোনো ইনফরমেশন নাই। উনি বলছে মানে ওসি অবগত আছে। ওসি সাহেব বলছে আমার এই ধরনের কোনো ইনফরমেশন আমি অবগত ছিলাম না। আমি যখন বাইরে থেকে শোনা মাত্র ওকে ফোন দিচ্ছি, ও ফোনও রিসিভ করতেছে না। এসআই যে উনি ফোনও রিসিভ করতেছে না। পরে কতক্ষণ পর ও হয়তো নাইমকে নিয়ে আসলো। নাইমকে নিয়ে আসার পর আমাকে বলতেছে স্যার এই ভিকটিম, এটা বলছে এবং হয়তো আমার সামনে ব্যাগগুলো রাখছে। তারপর আমি পরে জানতে পারতেছি ও জাতীয় দলের ক্রিকেটার। তারপর আমি ওনাকে বসতে দিই এবং যখন আমি ওই রুমে গেছি তখন আপনার এই যে ইয়াটা ছিল, আসামিটা ছিল, ও ওখানে বসা। মানে যে ওই যে সিভিল ড্রেসে ছিল, পাঞ্জাবি পরা। হ্যাঁ, যে ডিবি পরিচয় দিয়েছে ও ওখানে বসা। এবং ওখানে যে পাবলিকগুলো ছিল প্রায় 100-এর উপর ছিল। ওই পাবলিকগুলো বলতেছে ভাইয়া আমরা উনি আমাদের ডিবি পরিচয় দিয়েছে, ওনাকে যখন আমরা পরিচয়পত্র দিতে বলছি উনি পরিচয়পত্র দিতে ব্যর্থ হওয়াতে আমরা ওনাকে ওখানে ধরছি, কিন্তু পুলিশ ওনাকে নিয়ে যায় নাই, নাইম ভাইকে নিয়ে গেছে। আমরা একে ট্যাক্সি করে এখানে আনছি এবং একে আমরা থানা সোপর্দ করছি। এরপর ওর থেকে ওসি সাহেবের থেকে যখন জিজ্ঞেস করতেছি, যখন ও ডিবি পরিচয় দিয়েছে, তাহলে আপনি ওনার এই আইডি কার্ডটা চেক করেন, আমরা আর আপনার কাছে কোনো কিছু বলতে চাচ্ছি না। আপনাদের এখন দাবিটা কি থাকবে, বা এই প্রশাসনের কাছে, সরকারের কাছে, রাষ্ট্রের কাছে দাবিটা কি থাকবে? আমাদের দাবিটা ছাড়বে এটা, দাবিটা হলো আমরা চাচ্ছি ন্যায় বিচার। আজকে আমার সাথে হয়েছে, কালকে এটা অন্য কারোর সাথে হতে পারে। ও ন্যাশনাল টিমের প্লেয়ার হয়ে ও এখন বর্তমান যে পরিস্থিতি ফেস করতেছে, ওটা কিন্তু সাধারণ পাবলিক পারবে না। আপনাদের সময়টা কেমন কেটেছে? আসলে আপনারা কতটুকু আসলে চিন্তিত ছিলেন, বা আপনাদের সাথে বিসিবির পক্ষ থেকে যোগাযোগ করেছে কিনা এখনো পর্যন্ত? হ্যাঁ, তাইম ভাইয়ের সাথে কথা হয়েছে, তারপর ইস্তাফিল ভাইয়ের সাথে কথা হয়েছে, কিন্তু আমরা তো নিরাপদ বোধ করতেছি না। আসলে নাইমের অবস্থা কি? ওকে বেশি মারছে। আসলে ক্রিকেটার নাইম হাসানের যে ভাই কথা বলছিলেন, আমরা একটু, তিনি আসলে
আসলে এই ভাইয়ের উপর যে এই ধরনের নির্মম নির্যাতন সেটি কোনোভাবে কিন্তু মানতে পারছে না। আমরা একটু কথা বলতে চাই আসলে কে হামলাটা করেছে, কে লাঠি দিয়ে মেরেছে? ওই ছেলেটাকে আমরা আসলে চিনি না। আমাদের সাথে ওরকম আমাদের সাথে কারোর সাথে ওই ধরনের সম্পর্ক না, যে আমরা মার্কেটিং করবো ওই ধরনের কারোর সাথে সম্পর্ক না। এখন ওই ছেলে অন দ্য ডিউটি এই আপনার এসআই সামনে যে ওকে যেভাবে মারলো, ওর এখানে জখম করলো, এখানে মারলো, ওই ছেলেটা ওই অধিকার পায় কেমনে? আপনার অন দ্য ডিউটি পুলিশের সামনে যে মারলো, তাহলে ওর পরিচয়টা কি? ওর ওর কি পাওয়ার? এখন আপনারা নাইমের ভাইয়ের কথা শুনছিলেন। আমরা একটু পরিবারের অন্য সদস্যরা আছে, আমরা একটু কথা জানতে চাই। নাইমের বাবাও কিন্তু এখানে উপস্থিত আছেন, তিনি একসময় রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন পরিবারের অন্য সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু চিন্তিত। আসলে আমরা একটু নাইমের আব্বার সাথে কথা বলতে চাই, আমরা একটু সরাসরি আছি। আঙ্কেল, আসলে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই ঘটনা হওয়ার পর পরিবারের সদস্যরা কিন্তু খুব উদ্বিগ্ন। আমরা নাইমের আব্বার সাথে কথা বলতে চাই। আঙ্কেল, কালকে কি ঘটেছিল? আপনাকে তো নাইম ফোন দিয়েছিল, কি বলেছিল তখন? আমি প্রথম নাইমকে জিজ্ঞেস করলাম যে তুমি আসছো, বলে দেয় আমি ফ্লাইট থেকে মাত্র নামলাম। তা আসতেছে 11:30টার দিকে টেলিফোন করলো যে আব্বু আব্বু আমাকে পুলিশে নিয়ে যাচ্ছে, আব্বু আব্বু করতেছে, গলা টিপি ধরছে নাকি ও আর কথা বলতে পারে না, ওর মোবাইল টোবাইল সব নিয়ে নিয়েছে। আমরা গেলাম তাড়াতাড়ি সানগাঁও থানায়, ওইখান থেকে আবার খবর পাইয়ে গেলাম কুলসি থানায় গিয়ে দেখি ও আছে, ও ওইখানে কাঁদতেছে যে ওকে নাকি মারছে আর কি, এরা 3 জনে মিলে। তো ওই তিনজনটা কে কে আসলে? যে একজন পাবলিক আর 2জন পুলিশ। তো এরা কোন জায়গায় মেরেছে? মেরসেল লালখান বাজার ইয়া থেকে ফ্লাইওভার থেকে নাইমা ওকে বলছে গাড়ি সাইড করো। তো হ্যাঁ, সাইড করছে। সাইড করার পর বলতেছে, ও নামছে। তো বলো যে কি ইয়া করবেন, চেক করবেন। তো ওর পরিচয় দিয়েছে, পরিচয় দেওয়ার পর ও গলা টিপা ওর ওইখানে ট্যাক্সির ভিতরে চাপায় ধরছে। চাপায় যখন ধরছে ও ধাক্কাধাক্কি করে বাইরে হওয়ার পর ও মনে করছে ওকে আবার ট্যাক্সিতে করে হাইজ্যাক করতেছে কিনা। আর পুলিশের গাড়ি আছে, পুলিশের গাড়ি তো প্রথম উঠায় নেই। পরে পাবলিক যখন চিনতে পারছে, বলে যে এটা নাইম ভাইয়া, সবাই ঘেরাও করে ফেলছে। ঘেরাও করার পর পুলিশ এটা কী করছে, ওকে নিয়ে চলে আসছে। ওই যেটা ডিবি পরিচয় দিয়েছিল ওইটা ওইখানে ছিল। বলো যে তুমি কে? বলো তো আমি ডিবি। তাহলে কার্ড দেখাও, কার্ড দেখাইতে পারে নাই। ওকে দইরা পাবলিকে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে ওসি সাহেবের রুমে গিয়ে ওকে বলছে যে এই কাজ করছে। তারপর রাত্রে এই ইয়া হলো, প্রথম আমি ডিউটি অফিসারের কাছে গেলাম, আমার পরিচয় দিলাম যে আমি সাবেক কাউন্সিলর, আমি ওই মহানগর বিএনপির মেম্বার, এই সেগুলো বললাম। এরপরে ও আমাকে বলছে যে ওইখানে গিয়ে বসেন। কে বললো কথাটা? ওই ডিউটি অফিসার। আমি বললাম যে ডিউটি অফিসারকে বললাম তো আপনি তো বাসায় কি এই ভাষায় কথা বলতেছেন কেন? আমি আমার পরিচয় দিলাম। সাধারণ পাবলিক হলে এক ধরনের কথা বলেন, এখন তো সেম কথা আমার উপরে দেখতেছি এই কথা। তখন পাবলিকলি শিখলি করতেছে, উসি আইসা সবাইকে আমাদেরকে উসি রুমে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর পুরো ঘটনাটা নাইম থেকে শুনলাম। এখন এরপর এডিসি আসলো, আমি শর্টকাটে বলতেছি, এডিসি আসলো, ডিসি আসলো, এসি আসলো। ওরা সবাই বসা এদেরকে আবার স্টেটমেন্ট দিছে। স্টেটমেন্ট নেওয়ার পর বলে যে তুমি কেন ওইখানে গেছো? বলে যে আমি গেছি, আমাকে সেকেন্ড অফিসার ইনফরমেশন দিছে, ডিজিএফআই থেকে নাকি একটা ইনফরমেশন ছিল এখানে অবৈধ জিনিস আনতেছে। তো বলো যে ঠিক আছে, তুমি আমার সাথে যোগাযোগ করছো? উসি বলতেছেন, বলে যে না। তো আবার আমি ঢুকার পর ওসি সাহেব নাকি বলছে যে কি চোখ নামাইয়ে কথা বলো। পরে নাকি টেলিফোন আসছে, তামিম এরা টেলিফোন আসছে। তারপরে ওসিও চিনতে পারেনি যে না ওসিকে ওর ব্যাগ দেখতেছে, দেখতেছে। ওসির সাথে যখন ও স্টেটমেন্টটা দিতে চাইছিল আর কি, বলো যে চোখ নামাইয়ে কথা বলো। তারপর যখন টেলিফোন আসছে তখন বলো যে ওইদিকে বসো, এই আর কি। তারপর আপনার এরপর ওরা আসার পর সব কথাবার্তা হলো। তো ওকে বলো তোমার চাকরি কয় বছর? বলো তারপরে বলো যে ডিজিএফআই ইনফরমেশন দিছে এইটা। তো বলো যে আমাকে বলছো, আমার থেকে পারমিশন নিয়েছো? বলো যে না। আচ্ছা তুমি ডিজিএফআই কী করছে? ঠিক আছে। ও গাড়ি থেকে নামছিল, হ্যাঁ। তো ওর পরিচয় দিছে, হয়তো পরিচয় দেয় নাই। ও নাইম বলছে তো আমি পাসপোর্ট দেখাচ্ছি, বিসিবি কার্ড দেখেছি। ও আমার ঘাড়ে ধরে গাড়িতে ট্যাক্সিতে উঠাইতে চাইছে। আমি ধাক্কা করে নামছি।
তারপর আমি আমার আব্বুকে টেলিফোন দিচ্ছি, এগুলো ও স্টেটমেন্ট দিল। দেওয়ার পর ওকে বলতেছে যে তোমাকে স্টেটমেন্ট দেবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে ডিজিএফআই করছে, তোমার চাকরি কয় বছর? বলো যে 33 বছর। তো 33 বছরে একটা লোকের ইনফরমেশন পাইলে ও যখন নামছে ওর লাগেজটা চেক, তুমি বলতে হয় যে প্লিজ আপনার ব্যাগগুলো আমি চেক করবো। ওটা সর্বশেষ এখন কি পরিস্থিতি? তখন বলছো যে তোমার ডিউটি তুমি পালন করছো? বলো যে না। চেক করছো? বলো যে না। তো চেক না করে ওকে গায়ে হাত উঠালে যে 3 জনে মিলে, তখন বলো যে গায়ে হাত উঠিয়েছিল? হ্যাঁ ফাইভ দিয়ে ইয়াকে ওকে গায়ে আঘাত করছে। তো তারপর করছে, মেডিকেলে পাঠাইলে, মেডিকেল থেকে রিপোর্ট নিয়ে আসে এজাহার দিলাম। এজাহার দেওয়ার পর ওদেরকে 3 জনকে সাসপেন্ড করছে বলে বলছে এবং এদের বিরুদ্ধে মামলা হবে বলে বলছে। আর ওই ছেলেটাকে যেটা ডিবি পরিচয় দিয়েছিল ওইটার বিরুদ্ধে মামলা হয়েছে, ওকে লকআপে ঢুকে রাখছে। এই যে কি মনে হয় আঙ্কেল, আসলে এই ধরনের একটি ঘটনা, আপনার ছেলে না হোক, উনি তো একটা জাতীয় দলেরও খেলোয়াড়, এর সাথে এই অবস্থাটা কেন হয়েছে? কেন হয়েছে এগুলো আপনারা নিত্যনৈমিত্তি দেখতেছেন। লোক হাইজেক করে নিয়ে টাকা দাবি করে, এই করে সেই করে। আমার মনে হয় তাই। না হলে ওকে ট্যাক্সিতে, পুলিশের গাড়ি থাকতে ট্যাক্সিতে উঠে নিয়ে যাইতে চাইছিল কেন? এই ঘটনা কি সুষ্ঠু বিচার দাবি করেন কিনা বাবা হিসাবে? অবশ্যই, কারণ এই সুষ্ঠু বিচার যদি না হয়, নাইমও বলছে থানাতে, আমার বেলায় যদি এটা হয় সাধারণ পাবলিক তো বিচার পাবে না। অর্থাৎ আমার বেলায় আপনারা আসছেন, কিন্তু সাধারণ পাবলিক তো এই যে এই অবস্থা পুলিশের, এইভাবে তো বিচার পাবে না। সুতরাং আমি তাদের এই বিচার দাবি করতেছি এবং তাদের বিরুদ্ধে তাদেরকে রিমান্ডে এনে এই ঘটনা কেন ঘটেছে এটা উদ্ভাবন করার দরকার মনে করি। আমার শেষ কোয়েশ্চেন, বিসিবি থেকে কেউ যোগাযোগ করেছিল কিনা? অবশ্য বিসিবি থেকে তামিম প্রথম টেলিফোন করছে, উসিকা আমার সাথে কথা বলছে, এরপর ইসরাফিল খসরু টেলিফোন করছে, আমার সাথে কথা বলছে। আসলে এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের ক্রিকেটার নাইম হাসানের বাবার কথা, আপনারা শুনছিলেন। আসলে সবারই একটি দাবি, আসলে এই ঘটনার যাতে সুষ্ঠু বিচার হয় সেই বিষয়টি কিন্তু এখানে দাবি করা হচ্ছে। আমাদের এখানে কোয়াবের একজন সদস্য আছে, আমরা একটু জানতে চাই কোয়াবের পক্ষ থেকে নাইমের পাশে থাকবে কিনা এবং কি কি ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবসময় নামের পাশে থাকবো ইনশাল্লাহ। আর হচ্ছে আমাদের ব্যবস্থা, আমরা প্রেস রিলিজ অলরেডি আপনাদেরকে দেওয়া হয়েছে সব কিছু কোয়াবের মাধ্যমে। আমরা এই ঘটনাটার সুষ্ঠু বিচার চাই, আর কোনো কিছুই না। আমরা একদম হতভম্ব সবাই, মানে এই জিনিসটা জানার পর থেকে কেউ নর্মাল হতেই পারতেছি না। আমি মনে করি একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যখন এই ঘটনা ঘটেছে, আমি মনে করি এটা সুষ্ঠু বিচার হওয়া খুবই দরকার। ধন্যবাদ। আমরা আসলে ক্লাবের সদস্যের সাথে যেমনটি কথা বলছিলাম, একজন আন্তর্জাতিক খেলোয়াড়ের সাথে, ক্রিকেট খেলোয়াড়ের সাথে যে ধরনের ঘটনা সেটি কোনোভাবেই কাম্য নয়। আসলে পরিবারের সদস্যদের সাথেও আমরা কথা বলেছি, বিসিবির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারাও নিশ্চয়ই এই ঘটনায় ব্যবস্থা নিবে এবং পরিবারের পক্ষ থেকে সরকার এবং প্রশাসন যারা রয়েছে তাদের কাছে দাবি জানানো হয়েছে এই ঘটনার যাতে আসলে সুষ্ঠু তদন্ত হয়, কি কারণে কারা এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়টি যাতে তদন্ত করে বের করে নিয়ে আসা হয়। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নাইমের বাসা থেকে এখানকার সর্বশেষ খবর।